একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু আমরা ওয়ার্কিং ক্যাপিটালের গত ক্লাসে কিন্তু পার্ট বি পর্যন্ত শেষ করছি, মানে পার্ট বি পর্যন্ত আমাদের গত ক্লাসে শেষ হয়ে গেল। আজকে থেকে পার্ট সি করার কথা, তাই না? মানে পার্ট সি যে অঙ্কগুলো সেগুলো আমরা আজকে করব। তবে প্রথমত আসেন, পার্ট সির অঙ্ক দুইটা পার্টে আছে, এই দুটো জিনিস আগে আমাকে একটু বুঝতে হবে। পার্ট সির মধ্যে দুইটা পার্টের অঙ্ক আছে, একটা হচ্ছে লট সাইজ, একটা ওয়ার্কিং ক্যাপিটাল। আবার বলতেছি, পার্ট সির মধ্যে দুইটা নিয়মের অঙ্ক আছে, একটাকে বলা হয় লট সাইজের অঙ্ক, একটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটালের অঙ্ক। এই দুইটা নিয়মের জন্য কোনো সূত্রের ব্যবহার নাই। পার্ট সিজে যে দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্কের জন্য কোনো কি নাই, সূত্রের ব্যবহার নাই। এখানে জাস্ট আমাকে কি করতে হবে, টেবিলটা মনে রাখতে হবে। টেবিল মনে রাখতে পারলে আমি অঙ্ক ক্লিয়ার, ঠিক আছে? তো অঙ্কটা আগে বুঝে আমাকে আগে বুঝতে হবে যে পার্ট সির অঙ্ক কোনটা। বলছি দুইটা নিয়মের অঙ্ক আছে পার্ট সিতে, একটা বললাম কি লর্ড সাইজ, প্রথম যেটা বললাম সেটা লর্ড সাইজ। আজকে আমরা যে অঙ্কগুলো শিখবো সেটা হচ্ছে লর্ড সাইজের অঙ্ক। এই লর্ড সাইজের অঙ্কগুলো শিখবো, এগুলো কিন্তু পার্ট সির অঙ্ক। এখন অঙ্কে কিন্তু লর্ড সাইজ ডিরেক্টলি বলা থাকে না যেটা লর্ড সাইজ করো। তাহলে অঙ্কটা আমাকে আগে পড়তে হবে, পড়ে আমাকে আগে বুঝতে হবে যে এটা লর্ড সাইজের অঙ্ক কিনা। আর তার জন্য আমাকে কিছু নোট লিখতে হবে, দুইটা নোট। সবাই কাছে খাতা কলম থাকলে লিখে নেন, শুরু করেন। সবাই একটু খাতা কলম ধরেন, আমি জাস্ট দুইটা নোট লিখবো, এই নোট লেখার পরে আমরা অঙ্ক শুরু করব। খাতা কলম কি ধরছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, লেখেন। এক নম্বর দিন লেখেন নোট নাম্বার ওয়ান। নোট নাম্বার ওয়ান লেখেন। দেখেন, অঙ্কের মধ্যে যদি লট এর মান দেওয়া থাকে, অঙ্কের মধ্যে যদি লট এর মান দেওয়া থাকে, আবার বলছি, অঙ্কের মধ্যে যদি লট, এলওটি লট, অঙ্কের মধ্যে যদি লট এর মান দেওয়া থাকে, সেক্ষেত্রে লট সাইজের টেবিল ব্যবহার করতে হয়। নাম্বার ওয়ান দিয়ে লেখেন। অঙ্কের মধ্যে যদি লটের মান দেওয়া থাকে, আবার বলছি, অঙ্কের মধ্যে যদি লটের মান দেওয়া থাকে, হয়েছে। কি বললাম, অঙ্কের মধ্যে যদি লটের মান দেওয়া থাকে তাহলে লট সাইজের টেবিল ব্যবহার করতে হবে। এটা কি লেখা হয়েছে? হ্যাঁ ভাইয়া। দুই নাম্বার দিয়ে লেখেন রেকর্ডের মধ্যে। এবার লেখেন রেকর্ডের মধ্যে যদি, দুই নম্বর নোটে লেখেন রেকর্ডের মধ্যে যদি তারপরে হ্যাঁ লিখছি। ভাইয়া লিখছি, রেকর্ডের মধ্যে যদি হ্যালো, সরি, শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ ভাইয়া লিখছি, রেকর্ডের মধ্যে যদি হ্যাঁ, রেকর্ডের মধ্যে তারপরে যদি টোটাল কস্ট লেখেন, রেকর্ডের মধ্যে যদি টোটাল কস্ট এট ডিফারেন্ট লেভেল, রেকর্ডের মধ্যে যদি টোটাল কস্ট এট ডিফারেন্ট লেভেল, টোটাল কস্ট, তারপরে এট ডিফারেন্ট লেভেল, টোটাল কস্ট এট ডিফারেন্ট লেভেল, এই কথাটি উল্লেখ হ্যাঁ থাকে। রেকর্ডের মধ্যে যদি টোটাল কস্ট এট ডিফারেন্ট লেভেল এই কথাটি যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রেও লট সাইজের টেবিল ব্যবহার করতে হয়। সেক্ষেত্রেও লট সাইজের টেবিল ব্যবহার করতে হয়। আবার বলছি, রেকর্ডের মধ্যে যদি টোটাল কস্ট এট ডিফারেন্ট লেভেল, টোটাল কস্ট এট ডিফারেন্ট লেভেল, টোটাল কস্ট এট ডিফারেন্ট লেভেল, রেকর্ডের মধ্যে যদি টোটাল কস্ট এট ডিফারেন্ট লেভেল এই কথাটি উল্লেখ থাকে, সেক্ষেত্রেও লট সাইজের টেবিল ব্যবহার করতে হয়। হ্যাঁ ভাইয়া লিখছি।
তাহলে এখন আসেন, প্রথমত আগে আমাকে কিন্তু লট সাইজটার অঙ্কটা বুঝতে হবে। তাহলে লট সাইজ অঙ্ক বোঝার জন্য আমাকে দুইটা নিয়ম আপনাকে মনে রাখতে হবে। দুইটা নিয়ম আমাকে মনে রাখতে হবে। দুইটা নিয়মের একটা হচ্ছে কি, যদি অঙ্কের মধ্যে, আবার বলতেছি, যদি অঙ্কের মধ্যে ডিরেক্টলি আপনাকে লটের মান দেওয়া থাকে, অঙ্কটা পড়বেন, পড়ার মধ্যে অঙ্কের মধ্যে যদি ডিরেক্টলি লটের মান দেওয়া থাকে, অঙ্কের মধ্যে যদি লটের মান দেওয়া থাকে, তাহলে আমাকে কি করতে হবে, লট সাইজের টেবিল ব্যবহার করতে হবে, এই একটা রুলস। আরেকটা রুলস কি বললাম, যে রেকর্ডের মধ্যে যদি কি লেখা থাকে, টোটাল কস্ট অ্যাট ডিফারেন্ট, ডিফারেন্ট লেভেল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে লট সাইজ। হ্যাঁ, যে দ্বিতীয় সেটের রেকর্ডের মধ্যে যদি টোটাল কস্ট আর ডিফারেন্ট লেভেল এই কথাটা যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, লট। তাহলে আমাদের লট সিরিজের অঙ্ক কিন্তু দুইটা জিনিস দেখে, যে কোনো একটা মান কিন্তু অঙ্কে থাকবে, হয় আপনাকে লেখা থাকবে লটের মান দেওয়া থাকবে ডিরেক্টলি অঙ্কের মধ্যে, অথবা যদি লটের মান দেওয়া না থাকে তাহলে রেকর্ডে কি লেখা থাকবে, টোটাল কস্ট আর ডিফারেন্ট লেভেল। এই দুইটা কথা যদি বলা থাকে, বা এই দুইটা কথা যে কোনো একটা যদি অঙ্কের মধ্যে বলা থাকে, দুইটা একসাথে কখনোই থাকবে না। হয় আপনাকে ডিরেক্টলি লটের মান থাকবে, না হলে কি থাকবে, যে টোটাল কস্ট আর ডিফারেন্ট লেভেল এই কথাটা বলা থাকবে। যে কোনো একটা নিয়ম বলা থাকলে তখনই আমাকে কি করতে হবে, লটের নিয়ম ব্যবহার করতে হবে। লটের নিয়ম মানে হচ্ছে কি, আমাকে একটা টেবিল ব্যবহার করতে হবে, কারণ লট সাইজ মানে হচ্ছে একটা টেবিল। এটা কিন্তু পার্ট সির অঙ্ক। কথা কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা একটু অঙ্কটা পড়ি, অঙ্ক পড়া শুরু করলাম। দেখেন এখানে আমাকে বলছে, দ্য এবিসি লিমিটেড রেকর্ড টাকা 30 লাখ, বলছে এবিসি লিমিটেড এর আমার 30 লাখ টাকা প্রয়োজন, মানে টোটাল যে টাকাটা প্রয়োজন সেটা হচ্ছে 30 লাখ, ইন ক্যাশ, নগদে 30 লাখ টাকা প্রয়োজন, টু মিট ইট ট্রানজাকশন নিড ডিউরিং দ্য নেক্সট 3 মান্থ ক্যাশ প্ল্যানিং। এখানে একটু ভালো করে বুঝেন, বলছে টু নেক্সট, ডিউরিং দ্য নেক্সট 3 মান্থ ক্যাশ প্ল্যানিং পিরিয়ড। এখানে কিন্তু একটা বলা আছে যে নেক্সট 3 মাস ক্যাশ প্ল্যান করতেছে, মানে 3 মান্থ আমাকে একটা ক্যাশ প্ল্যান করতেছি আমরা, ঠিক আছে? এখানে আমি একটা দাগ দিয়ে রাখতেছি আপনাকে। ভাইয়া মানে 30 লাখ টাকার একটা প্ল্যান করতে হবে পরবর্তী 3 মাসের জন্য। হ্যাঁ, এখানে একটা কথা লিখছি যে নেক্সট 3 মান্থ ক্যাশ প্ল্যানিং পিরিয়ড। ওই তোরা, ওকে। তাহলে এখানে বলছে যে নেক্সট 3 মান্থ ক্যাশ প্ল্যানিং পিরিয়ড 30 লাখ টাকা। এবার বলছে ইট হোল্ড মার্কেটেবল সিকিউরিটিজ অফ অ্যান ইকুয়াল অ্যামাউন্ট, ওকে থাকে, এবার এখানে কোনো তথ্য নাই। এবার হচ্ছে দ্য অ্যানুয়াল ইয়েল্ড অফ দ্য মার্কেটেবল সিকিউরিটিজ আর 20%, মানে ওই যে সিকিউরিটি আছে সেখান থেকে আপনি অ্যানুয়াল ইয়েল্ড মানে প্রতি বছর যে রিটার্নটা পাচ্ছেন সেটা কত পার্সেন্ট পাচ্ছেন, 20% ধরে সিকিউরিটি থেকে রিটার্ন পাচ্ছেন। এরপর হচ্ছে দ্য কনভার্সন অফ দ্য সিকিউরিটিজ, এবার হচ্ছে দ্য কনভার্সন অফ দ্য সিকিউরিটিজ ইনটু ক্যাশ, ইন্টেলে ফিক্স কস্ট টাকা 3000 পার ট্রানজাকশন। এখানে আমাকে বলছে যে ফিক্স কস্ট টাকা 3000 পার ট্রানজাকশন, মানে প্রত্যেকটা লেনদেনের জন্য আমাকে কত টাকা খরচ করতে হবে, এখানে 3000 টাকা করে খরচ করতে হবে। এটা হলো প্রতিটা লেনদেনের জন্য 3000 টাকা খরচ করতে হবে। এবার আছে ইউজিং বায়োমাল মডেল, বলছে বায়োমাল মডেল অনুযায়ী কম্পিউট অ্যামাউন্ট অফ মার্কেটেবল সিকিউরিটিজ, আমাকে বলছে যে মার্কেটেবল সিকিউরিটিজ কি করতে হবে, অ্যামাউন্ট গুলো নির্ণয় করতে হবে। ওকে, কনভার্টেড ইনটু ক্যাশ পাউডার, যেখানে ক্যাশ পাউডারটা কি করা হয়েছে, কনভার্ট করা হয়েছে। এরপরে আমাকে দেখেন বলা আছে অ্যাজিউমিং, মনে করেন এবিসি লিমিটেড, ভালো করে এটুকু দেখেন, এবিসি লিমিটেড ক্যান সেল, এটা বিক্রি করতে পারে, ইট মার্কেটেবল সিকিউরিটিজ, মানে ওই মার্কেটেবল সিকিউরিটি গুলো এবিসি লিমিটেড বিক্রি করতে পারে ইন এনি অফ দ্য 5 লট সাইজ। কয়টা লট সাইজে বিক্রি করতে পারে, 5টা লটের সাইজে বিক্রি করতে পারে। সেটা কি কি, দেখেন এখানে দেওয়া আছে 1,50,000, 3 লাখ, 6 লাখ, 7,50,000, আর হচ্ছে 15 লাখ। মানে এই যে 5টা জিনিস দিয়েছে, বলুন তো এই 5টা জিনিস কিসের মান বা কিসের নাম এটা? মানে লট সাইজের মান। ওকে, লর্ড সাইজের মান, এখানে ডিরেক্টলি অঙ্কে লেখা থাকবে যে লর্ড সাইজ এত এত, তাহলে এখানে কিন্তু লর্ড সাইজের মান দেওয়া আছে। তো আমাদের একটা নোট ছিল একটু আগে আমরা যেটা বললাম, যে অঙ্কের মধ্যে যদি কোথাও আপনি দেখেন যে লটের মান দেওয়া আছে বা লট সাইজের মান দেওয়া আছে, তাহলে চোখ বুঝে আমাকে কি করতে হবে, লটের অঙ্কটা শুরু করতে হবে বা লটের টেবিল ব্যবহার করতে হবে। এটা কি ক্লিয়ার সবাই আমরা? মানে লটের টেবিল কি প্রত্যেকটা আমার লটের অঙ্কের জন্য মাস্ট? হ্যাঁ, লটের নিয়ম আসা মানে টেবিল, ওখানে আর কোনো রুলস টুলস কিছু নাই, লটের অঙ্ক আসা মানে আমাকে টেবিল করতে হবে মাস্ট। এরপরে দেখেন আপনাকে টেবিল করার থেকে ওরা নিজে উল্লেখ করে দিচ্ছে, আবার দেখেন বলছে প্রিপেয়ার ইন টেবিল, এখানে বলে দিচ্ছে প্রিপেয়ার এ টেবিল, আমাকে এটা কি করতে হবে, টেবিল করতে হবে, ইন্ডিকেটিং দ্য ইকোনমিক লট সাইজ, যেখানে আমাকে লট সাইজটা ইকোনমিক্যাল এখানে দিয়েছে, তাহলে আমাকে এটা একটা টেবিল তৈরি করতে হবে এখানে। তো এই টেবিলটা যদি বলা নাও থাকতো তাও আমাকে টেবিল করতে হতো, কারণ লট সাইজ মানেই কিন্তু আমি বলে দিচ্ছি আমাকে কি নির্ণয় করতে হবে, একটা টেবিল ব্যবহার করতে হবে। কথা ক্লিয়ার? জি ভাইয়া।
এখন আসেন তাহলে আমরা টেবিল করব। এবার একটু আসেন, দেখেন টেবিল করার আগে সুন্দর করে এখানে একটা লেখা আছে ক্যালকুলেট অপটিমাম ক্যাশ ব্যালেন্স, যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। মানে এর আগে যে চ্যাপ্টার গুলো করে আসছি, মানে সরি, আগে যে পার্ট বি যে সূত্রগুলো লিখছি সেখানে আমরা লিখলাম না অপটিমাম ক্যাশ ব্যালেন্স বলে সবসময় কি বের করতে হয়, সি বের করতে হয়। হ্যাঁ ভাইয়া। তাহলে আমরা প্রথমে সি বের করতেছি। এখন করছেন এই অঙ্কের মধ্যে কি কোথাও আপনাকে সির মানটা চাইছে? না ভাইয়া। তাহলে আমি কেন সি বের করতেছি, এখানে ছোট্ট একটা কথা বলি, লর্ড সেজের অঙ্ক বলে মনে রাখবেন কথাটা। যদি কখনো লর্ড সেজের অঙ্ক বলে তাহলে সর্বপ্রথম যে কাজটা আমাকে করতে হবে, আগে সির মানটা আপনাকে বের করতে হবে। এখন আপনি যদি কোশ্চেন করেন ভাই কেন বের করবো, তার একটা ব্যাখ্যাও আছে, কিন্তু ব্যাখ্যাটা একটু পরে দেবো, এখন আপনাকে বললে আপনি বুঝতে পারবেন না। তবে এটুকু আপনি মনে রাখেন যে কি সি এর মান বের করতে হবে আগে? লর্ড সেজের লস অঙ্ক চাওয়া মানে, লর্ড সেজের অঙ্ক আসা মানে সর্বপ্রথম আমাকে সির মানটা আগে বের করতে হবে, সির মানটা কনফার্ম করতে হবে। যদি অঙ্কে রেকর্ডে চায় তো ভালো, যদি রেকর্ডে নাও চায় তাহলে আমাকে আগে কি করে নিতে হবে, সির মানটা বের করতেই হবে। সির মান বের করে তারপরে যে টেবিল করতে হবে। এখন এই সির মানটা আমি কেন বের করতেছি সেটা আমি একটু পরে বলবো, যে আমি কেন সির মানটা বের করবো। তাই মনে রাখবেন যে লর্ড সিজের অঙ্ক মানে আমাকে কি করতে হবে, সির মানটা বের করতে হবে। এই জন্য দেখেন প্রথমে লেখা আছে ক্যালকুলেশন অফ অপটিমাম ক্যাশ ব্যালেন্স, যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, অপটিমাম ক্যাশ ব্যালেন্স সি। সেই সূত্র হচ্ছে 2 গুণ বি গুণ টি ভাগ আই, 2 গুণ বি গুণ টি ভাগ কি আই। এটা হলো সি সূত্র। এখন সি সূত্র, এবার এখানে আমাকে মানটা বসাতে হবে, বি গুণ টি ভাগ আই। দেখেন টি মানে হচ্ছে টোটাল, আমরা জানি টি মানে টোটাল, ওই যে একদম প্রথম লাইনে লেখা আছে টি মানে টোটাল 30 লাখ লেখা আছে, তাহলে টি ইজ ইকুয়াল টু 30 লাখ, এটা টি। তারপরে বি গুণ আই, বি মানে আমাদের কথা ছিল কি, বি মানে বলছিলাম পার ট্রানজাকশন কস্ট, বি এর ফুল মিনিং হচ্ছে পার ট্রানজাকশন কস্ট। তাহলে এখানে প্রতিটা লেনদেনের জন্য খরচ আছে কিন্তু 3000 টাকা, এই যে পার ট্রানজাকশন, ফিক্স কস্ট পার ট্রানজাকশন। তাহলে এটা হচ্ছে বির মান 3000। আর আয়ের মানটা ওই যে অঙ্কের ভিতরে বলছিলাম না, যে অঙ্কে যদি কোনো রেট থাকে, নর্মালি আই মানে আমরা বলি ইন্টারেস্ট রেট, কিন্তু সব অঙ্কে ইন্টারেস্ট রেট নামে থাকবে না। সো অঙ্কের মধ্যে যে পার্সেন্টেজটা থাকবে ওটাকে আপনাকে আই ধরে কস করতে হবে। তো এইখানে আমাকে অঙ্কের ভিতরে ইন্টারেস্ট রেট বা পার্সেন্টেজ আছে কত পার্সেন্ট, 20% আছে, ওটাকে আমাকে আই বলতে হবে। কিন্তু এইখানে দেখেন হেয়ারে কথা হচ্ছে 20% কে 4 দ্বারা ভাগ করা হয়েছে মানে 5%। আই মিন আয়ের মানটা হবে 5%। কোশ্চেন কেন 5% আসলো বা 4 দ্বারা আমি ভাগ করলাম কেন? আমি দেখেন আপনাকে প্রথম লাইনে একটা জায়গায় একটু লাল কালিতে দেখেন একটা মার্ক করছি, এখানে বলছিলাম যে ডিউরিং দ্য নেক্সট 3 মান্থ ক্যাশ প্ল্যানিং পিরিয়ড। আপনাকে অঙ্কে কিন্তু বলে দিচ্ছে 3 মাস পর পর একটা প্ল্যান করতে হবে। আর 3 মান্থ মানে একটা বছর সমান কয় মাস, 12 মাস। তাহলে আপনি যদি 3 মাস পর পর প্ল্যান করেন তাহলে এক বছরে প্ল্যান কয়বার করবেন বলুন তো? 4 বার। 4 বার প্ল্যান করতে হবে। তার মানে এখানে আমাকে আয়ের মানটা এখানের জন্য আমাকে 20%কে কত দ্বারা ভাগ করা হয়েছে বলুন তো? 4 দ্বারা ভাগ করা হয়েছে, 4 দ্বারা ভাগ করে এটা যেটা ওইখানে তো বলছে 3 মাসের জন্য, 3 মাস খেয়াল পর করেন, এখানে পর। 3 মাসের জন্য না, বলছে নেক্সট 3 মান্থ ক্যাশ প্ল্যানিং পিরিয়ড, 3 মাস পর পর ক্যাশ প্ল্যান করতেছে। আপনি যদি 3 মাস পর পর ক্যাশ প্ল্যান করেন, বলছে ডিউরিং দ্য নেক্সট 3 মান্থ ক্যাশ প্ল্যানিং ভাইয়া পিরিয়ড মানে ওইখানে তিন তাহলে মাস যে পর। পিরিয়ড বলছে, তো ওইটা দেখ, পিরিয়ড শব্দটা দেখেই বুঝবো যে 3 মাস পর পর। হ্যাঁ, 3 মাস পর 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 পিরিয়ড কত বলছে, তার মানে 3 মাস পর পর করলে বছরে কি 4 বার হয় না, এই জন্য আয়কে 4 দ্বারা ভাগ করতে হবে। তার হ্যাঁ মানে এখানে ভাইয়া। আয়ের মানটা কত, 5%। এবার দিয়ে এখানে ক্যালকুলেশন করে অ্যান্সার হলো কত, 6 লাখ। তাহলে আমরা সির মানটা নিয়ে কোনো কোশ্চেন? না ভাইয়া। তাহলে আমরা প্রথমে বললাম কি যে অঙ্কে যদি কখনো লব পেজের অঙ্ক থাকে তাহলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে বলুন তো, আগে সি মানটা বের করতে হবে। কথা কি ক্লিয়ার? জি হ্যাঁ ভাইয়া। এবার আমাকে কি লর্ড সিজের টেবিলে যেতে হবে। এবার আমরা লর্ড সিজের টেবিলটা আসি, এই হচ্ছে লর্ড সিজের টেবিল। এত শব্দ হচ্ছে কার এখানে, আওয়াজ হচ্ছে কার? ঝর্ণা আপনার এখানে মানে ইয়ে হচ্ছে। ওকে। এরপর আসেন, এবার একটু খেয়াল করেন। এবার এসে লর্ড সিজের টেবিল, এটা এই টেবিলটা মাথায় রাখবেন। লর্ড সিজের অঙ্ক বললে সবসময় প্রতিটা অঙ্কে উপরে লেখাগুলো সবসময় এই টেবিল ফিক্স থাকবে এবং 9টা কলাম হবে। মানে লর্ড সিজের টেবিলে ফিক্সড কলাম থাকবে কয়টা, 9টা। এবং 9টা কলামের প্রত্যেকটা কলামের নামগুলো সবসময় কি থাকবে বলুন তো, সেম থাকবে। কি কি নাম আছে দেখেন, প্রথম কলামটার নাম হবে টোটাল রিকোয়ারমেন্ট,
তারপর হবে লট সাইজ, এরপর হবে নাম্বার অফ লট সাইজ, তারপর হবে অ্যাভারেজ লট সাইজ, এরপরে ইন্টারেস্ট রেট, এরপর ইন্টারেস্ট এক্সপেন্স, এবার হচ্ছে পার ট্রানজাকশন কস্ট, তারপর টোটাল ট্রানজাকশন কস্ট, তারপর টোটাল কস্ট। আপনার লট সাইজে যে অঙ্ক হোক না কেন, সে যে নিয়মটা আসুক না কেন, লট সাইজের টেবিল বললে এই 9টা কলাম ফিক্সড এবং এই উপরে 9টা নাম লেখা সবসময় ফিক্সড। এই জন্য কিন্তু বলছিলাম যে লট সাইজ মানে আমাকে এটা কি করতে হয়, টেবিল করতে হয়, সেই টেবিলের নিয়ম হচ্ছে এটা। তাহলে এই 9টা কলামের উপরে নামগুলো আপনি সবসময় মনে রাখবেন। এবার আমি আপনাকে বোঝাচ্ছি কোন মানগুলো কোথায় পাচ্ছেন। টোটাল রিকোয়ারমেন্ট, এবার এখানে কথা আছে যে এখানে রো হবে কয়টা, ডিপেন্ড করতেছে অঙ্কে লট সাইজ যে কয়টা মান দিয়ে আছে। একটু খেয়াল করেন, এখানে অঙ্কে দেখেন লট সাইজের মান দিয়েছে কিন্তু 5টা, 1 2 3 4 5। তো ঠিক যে কয়টা মান থাকবে সেই কয়টাই আমাকে কি করতে হবে বলুন তো, রো করতে হবে। তার জন্য কিন্তু নিচে রো করা হয়েছে 5টা। তো প্রথম কলামের নাম হচ্ছে টোটাল রিকোয়ারমেন্ট। টোটাল রিকোয়ারমেন্ট প্রতিটা কলামের জন্য কি থাকবে, সবসময় সেম থাকবে। ওই টোটাল রিকোয়ারমেন্ট মানে টোটাল যে টাকাটা অঙ্কে থাকবে, টি যে মানটা, তাহলে এখানে টির মান আছে 30 লাখ, এটা সবার জন্য সেম থাকবে, সেজন্য দেখেন 5টাই 30 লাখ দেওয়া হয়েছে। এরপর 2 নম্বর কলামে আছে কি লট সাইজ, লট সাইজটা কিন্তু অঙ্কের মধ্যে দেওয়া আছে। প্রথমটা আছে 1,50,000, 3 লাখ, 6 লাখ, 7,50,000, 15 লাখ, মানে যে মানগুলো অঙ্কের মধ্যে দেওয়া আছে সেই মানটা আমরা এখানে বসালাম। 3 নম্বর কলামের নাম হচ্ছে কি নাম্বার অফ লট সাইজ। এর নাম্বার অফ লট সাইজটা আমরা কিভাবে পাচ্ছি দেখেন, লেখা আছে 1/2। 1/2 মানে কি, ওই টোটাল রিকোয়ারমেন্টের যে মানটা আপনি 30 লাখ পাচ্ছেন, ওই 30 লাখকে কত দ্বারা ভাগ করতে হবে, যার যার লট সাইজ আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। যেন প্রথমটা 30 লাখ ভাগ 1.5 লাখ আসে 20, তারপরে 30 লাখ ভাগ 3 লাখ আসে 10। মানে এইভাবে প্রতিটা টোটাল রিকোয়ারমেন্টের যে মান, ওই প্রত্যেকটা মানটাকে যার যে কলাম সেই কলামের লট সাইজ দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে সেটা হবে নাম্বার অফ লট সাইজ। এরপর আসবে অ্যাভারেজ লট সাইজ। অ্যাভারেজ লট সাইজটা কি, অ্যাভারেজ লট সাইজের সূত্র হচ্ছে কি, সূত্র না, এটা নিয়ম হচ্ছে যে লট সাইজের যে মানটা আছে, ওই যে 2 নম্বর কলামে বা লট সাইজ, এই লট সাইজের যে মানগুলো আছে প্রত্যেকটা লট সাইজকে 2 দ্বারা ভাগ করতে হবে। প্রত্যেকটা লট সাইজকে 2 দ্বারা ভাগ করতে হবে। দেখেন এই যে প্রথমে লট সাইজ কত, 1,50,000 না, বিকালে যে, সরি, এই 2 নম্বরে যে কি লটের যে মানগুলো আছে লট সাইজ, এই প্রত্যেকটা লটের মানটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 মানে আছে এটা সূত্রের 2, তার মানে প্রথমে কলামের মান আছে 1,50,000, 1,50,000কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে, 75,000। তারপর আছে 3 লাখ, 3 লাখকে 2 দ্বারা ভাগ করলে আসবে 1,50,000। এভাবে প্রত্যেকটা কলামে যে লটের যে মান করছে এই প্রত্যেকটা মানটাকে আমাকে কত দ্বারা ভাগ করতে হবে বলুন তো, 2 দ্বারা ভাগ করে এখানে বসাতে হবে। এরপরে এটা গেল এভারেজ লস। এরপরে আছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটটা আছে কি, এই ইন্টারেস্ট রেটটা প্রতিটা অঙ্কে যে ইন্টারেস্ট রেট থাকবে না, ওই ইন্টারেস্ট রেটটাই শুধু বসাতে হবে। আর ইন্টারেস্ট রেট সব কলামে আপনাকে সেম ভাবে বসাতে হবে। এখানে কিন্তু ইন্টারেস্ট রেট আছে 5%। অনেকে বলতে পারেন যে না ভাই 20%। হ্যাঁ 20% ছিল, কিন্তু ওটাকে আমরা ওই যে ক্যাশ প্ল্যানিং এর জন্য আমরা কি ভাগ করে নিয়েছি না যার দ্বারা, এই জন্য এখানে প্রত্যেকটা কিন্তু 5% আসবে। এর জন্য ইন্টারেস্ট রেট যা থাকবে সেটাই প্রতিটা কলামের জন্য সেম ভাবে বসে যাবে। সেটাই দেখেন বসানো আছে প্রত্যেকটা 5%। তারপরে আসতেছে কি ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্সটা কিভাবে বের করতে হবে, দেখেন পাশে লেখা আছে 4 × 5, 4-এর সাথে 5 আমাকে কি করতে হবে, গুণ করতে হবে, 4 × 5। 4 নম্বর কলাম এবং 5 নম্বর কলাম দুটো গুণ করে যেটা সেন্টার বসালাম ইন্টারেস্ট। 7 নম্বর কলামের নাম আছে পার ট্রানজাকশন কস্ট। পার ট্রানজাকশন কস্ট বলতে ওই যে অঙ্কের মধ্যে বির যে মানটা আছে না, দেখেন এখানে কিন্তু পার ট্রানজাকশন মানে প্রতিটা লেনদেনের হ্যাঁ জন্য যে 1 খরচ, দেওয়া আছে। প্রতিটা লেনদেনের জন্য খরচ ছিল কিন্তু 3,000, এটা সবার জন্য সবসময় সেম থাকবে। মানে অঙ্কের ভিতরে যে বির যে মানটা থাকবে ওটা সবার জন্য কি থাকবে, সেম। ইন্টারেস্ট রেটটা যেমন সবার জন্য সেম থাকতো, তেমনি টোটাল ট্রানজাকশন এটা সবার জন্য সেম থাকবে, ওই পার ট্রানজাকশন কস্ট। এবার 8 নম্বর কলামটা হলো কি টোটাল ট্রানজাকশন কস্ট। টোটাল ট্রানজাকশন কস্টটা কিভাবে হচ্ছে 7 × 3। 7 নম্বর কলামের সাথে 3 নম্বর কলামটা গুণ করতে হবে, গুণ করে যেটা সেটা হচ্ছে 8 নম্বর কলাম। আর 9 নম্বর কলামের নাম হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্টটা কিভাবে করা হয়েছে, 6 + 8, 6-এর সাথে এবার 8টা কি করতে হবে, গুণ করতে হবে। 6 নম্বর কলাম এবং 8 নম্বর কলাম দুটো হচ্ছে যোগ করতে হবে, যোগ করে আমাকে এখানে বসাতে হবে, সেটাই হচ্ছে বসানো হয়েছে। এখন এই লট সাইজের যে 9টা কলাম, 9টা কলাম নিয়ে আর কোনো কোশ্চেন আসে কিনা দেখেন, এটা খুবই সিম্পল একটা কলাম টেবিল। শুধু আপনাকে থিমটা মনে রাখতে হবে যে কোনটার পরে কোনটা আসবে, কোনটার সাথে কিভাবে কি যোগ বিয়োগ করতে হবে, এইটুকু মনে রাখতে হবে। এটুকু মনে রাখতে হলে কোনো ব্যাপার নেই। ভাইয়া এই যে কলামের যে সংখ্যাটা, এটা কি এই লট সাইজের অঙ্কের জন্য ফিক্সড সবসময় নাকি হ্যাঁ, বাড়া কমা আছে? না কলামের যে সংখ্যাটা কোনটা, মানে এই যে 9টা কলাম সেটা, ভাই এই যে টোটাল রিকোয়ারমেন্ট, লট সাইজ, নাম্বার অফ লট সাইজ, এইগুলা। হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে লট সাইজের অঙ্ক বললে ফিক্সড 9টা কলামই সবসময়। আচ্ছা। আর কোনো কোশ্চেন থাকলে ভাইয়া আর কোনো কমেন্টসটা একটু কোশ্চেন বুঝাই দেন।
কমেন্টসটা ওকে। এবার এইটুক করার পরে এবার আমাকে কি করতে হবে দেখেন, এবার আমার একটা কমেন্ট করতে হবে। আমি বলছেন কমেন্টের থিমটা কি, কমেন্টে এই যে টোটাল কস্ট আপনি বের করছেন না, যে 9 নম্বর যে কলাম টোটাল কস্ট, দেখেন তো এখানে টোটাল কস্ট সব থেকে কম হয়েছে কত? টোটাল কস্ট সব থেকে কম হয়েছে কিন্তু 30,000, তাই না? যে বাকিগুলোর থেকে তো সব থেকে 30,000 কম হয়েছে না, এই যে টোটাল কস্ট এটা। হ্যাঁ ম্যাম। হ্যাঁ 30,000 হয়েছে। টোটাল কস্ট সব থেকে যেটা কম হবে, এই টোটাল কস্ট যেটা কম হবে তার সোজা লট সাইজ কত আছে সেটা খেয়াল করতে হবে। টোটাল কস্ট সব থেকে যেটা কম তার সোজা লট সাইজটা কত সেটা একটু বলেন। লট সাইজ কিন্তু 6। এই যে 6 লাখ। 6 লাখ, পাইছেন? সব থেকে টোটাল কস্ট যেটা কম হবে, আবার বলছি সব থেকে টোটাল কস্ট যেটা কম হবে তার সোজা যে লট সাইজটা হ্যাঁ হবে, ভাইয়া পাইছি। এই লট সাইজের যে মানটা হবে, আর আমরা প্রথমে কিন্তু সর্বপ্রথম বলছি, আমি আগে লট সাইজ বললে কি বের করতে হয়, সি বের করতে হয় না? দেখেন তো আমি হ্যাঁ ভাইয়া। বলছিলাম যে লট সাইজ বললে আমরা প্রথমে সি বের করছিলাম, বলুন তো সির অ্যান্সার হয়েছিল কত? 6 লাখ। 6 লাখ। সি এর অ্যান্সার ছিল 6 লাখ। এই সি যে অ্যান্সারটা হবে আর এই টোটাল কস্ট যেটা সব থেকে ছোট হবে তার সুদা যে লট সাইজটা হবে, এই অ্যান্সারটা দুটো সবসময় মিলে যায়। যদি মিলে যায় তাহলে মনে করবেন আপনার অঙ্ক হয়েছে, না হলে অঙ্ক হয় নাই। এই জন্য হচ্ছে আপনাকে ওই সির মানটা বের করতে হয়। তার মানে সির মানটা বের করার থিম হচ্ছে আপনার অঙ্কটা মিলাইছে কিনা আপনি ওটা নিজে করতে পারবেন। ওর জন্য কিন্তু আমরা সির মানটা বের করি এখানে। হ্যাঁ ভাইয়া বুঝছি। সবাই কি বুঝতে পারছেন? আবার বলছি, সির মানটা বের করা কিন্তু একটাই কাহিনী, সির মান কিন্তু বের করার ওই একটাই কারণ যে ওই টোটাল কস্ট যেটা সব থেকে কম হবে তার সোজা যে লট সাইজের মানটা থাকবে ওর সাথে ওই সি যে অ্যান্সারটা, এই দুটো কিন্তু কি হয়ে যাবে, মিলে যাবে। মিলে গেলেই কিন্তু বুঝবো যে আমার অঙ্কটা ঠিক আছে। এখন আর কোনো কোশ্চেন থাকলে বলতে হবে, এটা হলো হচ্ছে আপনার লট সাইজের অঙ্ক বা লট সাইজের নিয়ম। কোনো কোশ্চেন থাকলে বলতে হবে। না ভাইয়া। না ভাইয়া বুঝতে পারছি। ওকে, বাকিদের কোনো কোশ্চেন আছে? এই হচ্ছে লর্ড সাইজের একটা নিয়ম, আর নেক্সট দিন আরেকটা নিয়ম করাবো, সেখানে আরেকটু ব্যতিক্রম আছে, ওইটা করলে আমাদের লর্ড সাইজ কি হয়ে যাবে বলুন তো, শেষ হয়ে যাবে। আরেকদিন আরেকটা ক্লাসে লর্ড সাইজ শেষ হবে, তারপরে আরেকটা নিয়ম আছে, ওইটা করলে আমাদের এইটা চ্যাপ্টার মানে টোটাল কমপ্লিট। মানে লর্ড সাইজের নিয়মটা ছিল দুই রকমের। লর্ড সাইজের নিয়মটা হলো আপনাকে দুই নিয়মের অঙ্ক আসে, তার ভিতরে একটা নিয়ম আজকে শিখেলাম। লর্ড সাইজের আর একটা নিয়মের অঙ্ক আছে, সেই নিয়মটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে একদিনে কমপ্লিট করে দিতে পারবো। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবেন। আর যেহেতু রোজার মাস, একটু যদি পারেন যারা পেমেন্ট এখনো করেননি একটু কাইন্ডলি যদি পেমেন্টটা আমাকে দ্রুত দিয়ে দিতেন, আমাদের অন্য মাসে একটু দেরি হয়, কিন্তু এই মাসটা তো আপনারা জানেন এক রোজা সামনে ঈদ, সবারই একটু টাকা পয়সার প্রয়োজন হয়। তো যারা এখনো টাকা পয়সা দেননি একটু দেরি করে দেন, একটু কাইন্ডলি এই মাসে 10 তারিখের মধ্যে পেমেন্টটা করে দিন, ঠিক আছে? আসলে আমাদের একটু উপকার হতো তাহলে। জি ভাইয়া। ভাইয়া আচ্ছা। আমাদের নিয়ে কোনো কথা হয়েছিল মিলন ভাইয়ের সঙ্গে? হ্যাঁ, মিলন ভাইয়ের সাথে কথা বলছি, ওকে একটা ব্যবস্থা করবে বলছে, ও কথা বলবে, আমি মিলনের সাথে কথা বলছি, দেখি টিচার দিয়ে একটা ক্লাস নেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা ভাইয়া।